নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আমার পাশে যিনি আছেন নিঃসন্দেহে তাকে চেনেন, ডক্টর সৌমিক দাস, সঙ্গীত শিল্পী সৌমিক দাস, শিল্পী সৌমিক দাস। দাদা, ব্রিগেড নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আপনার ব্রিগেডের মঞ্চের গান নিয়ে আমি দেখছিলাম বহু ভিডিও পোস্ট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এই ব্রিগেডের মঞ্চে গান গাওয়ার অনুভূতিটা কেমন? ব্রিগেডের মঞ্চে এর আগেও আমি গান গেয়েছি। এইবারে ব্রিগেডটা একটু অন্যরকম। এবারে ব্রিগেড হচ্ছে, তবে আমি ডিওয়াইএফআই এর অর্গানাইজ করা ব্রিগেডে এর আগে কখনো গান গাইনি। আমি মানে আর কি এবারে মানে গান গাওয়ার অভিজ্ঞতা অদ্ভুত। যে সময় যতজন শিল্পী ছিলেন আমার গান তার মধ্যে শেষ ছিল, তারপরেই রাজনৈতিক বক্তব্য শুরু হলো। তো এই রাজনৈতিক বক্তব্য শুরু হওয়ার আগে ব্রিগেড কানায় কানায় পরিপূর্ণ। মানুষ পেছন দিকে দুপা যেতে পারছেন না, সামনের দিকে দুপা যেতে পারছেন না, একদম লক দাঁড়িয়ে আছেন। আমি তো এত বড় অডিয়েন্সের সামনে এর আগে গানই গাইনি, তাই না? বিদেশে শিল্পীদের এই অভিজ্ঞতা হয়, স্টেডিয়ামে গান গাইছি, ঠিক আছে? তো আমাদের দেশে শিল্পীদের তো এরকম অভিজ্ঞতা হয় না। যারা যারা ব্রিগেডে গান গাওয়ার সুযোগ পায় তারাই একমাত্র এই বিপুল লক্ষাধিক মানুষের সামনে গান গাওয়ার। এবং বিষয়টা সার্কেল টাইপের ছিল, মানে দেখতেই অন্যরকম লাগছিল বলে আপনার নাকি? মানে স্টেজ থেকে ফিলিংসটা কি? আমি তো স্টেজে উঠতে পারিনি, মানে আপনি যদি বলেন একটু। মানে সামনে আমার বাবা দাঁড়িয়ে আছে, না আমার সন্তান দাঁড়িয়ে আছে, না আমার প্রতিবেশী দাঁড়িয়ে আছে, না আমার বন্ধু দাঁড়িয়ে আছে, কি সব মিলে মিশে গেছিল, শুধু মাথা। আমি এত মানুষই একসাথে দেখিনি। মানে তুমি যদি আমাকে এখন 1 কোটি টাকা এনে রেখে বলো যে এই পরিমাণ টাকাকে 1 কোটি টাকা বলে, তাই না? তা আমি তো জানি না তা সেটা রাখা 1 কোটি টাকা কতটা হয়। সেটা রাখতে গেলে ট্রাঙ্ক লাগে না সুটকেস লাগে, ঠিক আছে, না বস্তা লাগে, আমি জানি না। অনেকেই জানে, আমি জানি না, আমার দুর্ভাগ্য। ঠিক একইভাবে যে লক্ষাধিক, এত লক্ষ মানুষ যে আসলে কত মানুষ, সেটা ছবিতেই এর আগে দেখেছি। সেইটা সামনে থেকে দেখা এবং তাদের সামনে পারফর্ম করা, মানে অনির্বচনীয় অভিজ্ঞতা। আরেকটা বিষয় যে আপনি কখন জানলেন যে আপনাকে গান গাইতে হবে? আপনাকে কে ফোন করে বললেন যে সৌমিক দা আপনি গান গাইবেন? আমি শুধু গান গাওয়া না, আমাকে অনুষ্ঠানের 2 দিন আগে মীনাক্ষী ফোন করেছিল। আচ্ছা। মীনাক্ষী ফোন করে বললো যে সৌমিক দা এরকম, মানে আমি তো ওদের ইনসাফ যাত্রা নিয়ে ইনসাফ বলে একটা গান লিখেছিলাম, সেটা যথেষ্ট ভাইরাল হয়েছিল। আমি পুরুলিয়া বাঁকুড়ার ওই দিকে গিয়ে, তারপর আমাদের এদিকে উত্তর 24 পরগনার বারাসাতে গিয়ে আমি ইনসাফ কনসার্টগুলোও করেছিলাম। কিছুদিন আগে রানু ছায়া মঞ্চে, ব্রিগেডের ঠিক আগের সপ্তাহে রানু ছায়া মঞ্চে তুমিও তো ছিলে, হ্যাঁ, ওখানেও একাডেমির সামনে ওই অনুষ্ঠানটাও হলো। তো তারপর আমি আসলে ইনসাফ যাত্রার সাথে খুব সম্পৃক্ত ছিলাম, গান লেখা, সুর করা, পারফরমেন্স, সমস্ত কিছুর মাধ্যমেই। তো আমার যেহেতু এই সময়কার প্রচুর আরো শিল্পীদের সাথে, তারা দাদা বলে, কেউ ভাই বলে, এরকম যোগাযোগ আছে। তো মীনাক্ষী আমাকে তারপর বলে যে দাদা এরকম আমরা একটা ব্রিগেড শুরুর আগে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চাইছি, রাজনৈতিক সবার আগে রাজনৈতিক গানের একটা অনুষ্ঠান করতে চাইছি। তো সেখানে সব ধরনের গান থাকতে পারে, সেখানে রবীন্দ্রনাথের গান থাকতে পারে, নজরুলের গান থাকতে পারে, তো আপনি এই বিষয়টা একটু প্ল্যান করুন। তো তারপর ওনারা ওদের তরফ থেকে ডিওয়াইএফআই এর যারা ভালো গান গায় তাদের কয়েকজনের যোগাযোগ আমাকে দেয় যে এদেরকে আপনি ব্যবহার করতে পারেন। আমার অন্যতম মজার জায়গা শিবম, শুধু এইখানে আমি উঠে গান গেয়েছি এমন না, এই গানের অনুষ্ঠানটাকে আমি সেদিনকে কোঅর্ডিনেট করেছিলাম। এবং আমি নিজে তো কখনোই কোনো বিষয় সন্তুষ্ট হই না, হয়তো আরো ভালো হতে পারতো যদি আরো সময় পাওয়া যেত। কিন্তু আমি মনে করি দেখো, একটা রাজনৈতিক দলের রাজনৈতিক সভা, সেখানে রাজনীতির গুরুত্বই সর্বাধিক, ঠিক আছে? সেইটা মানে আর কি, সেখানে গান কতটা ভালো হলো, আরো ভালো হতে পারতো কিনা, এগুলো অবান্তর প্রশ্ন। মানুষ গান শুনতে আসেনি, মানুষ রাজনৈতিক বক্তব্য শুনতে এসছে। আমরা গানের মধ্যে দিয়ে কিছু রাজনৈতিক বক্তব্য যারা রাখি তারা রেখেছি। রাইট। তো মীনাক্ষীর ওই ফোনের পর আপনি পুরো আপনার মতো করে পুরো বিষয়টা, না, ডিওয়াইএফআই এর ওদের কালচারাল কোঅর্ডিনেটর আছেন, তো তারাও আমার সাথে সংযুক্ত হলেন। তো তাদের সাথে পুরো একসাথে নিয়েই কাজটা হয়েছে। ওদিকে জয়রাজ ভট্টাচার্য আছেন, নাটকের ব্যক্তিত্ব, তিনি ছিলেন। আকাশ ছিল আমাদের, আকাশ, আমি, এই সবাই মিলে এটা পুরো বিষয়টাই আমরা একসাথে অর্গানাইজ করলাম। আপনি কোন কোন গান গাইবেন এটা কখন আপনি কিভাবে সিলেক্ট করলেন? এবং ভাবার মধ্যে আপনার তো অনেক জনারে গান আছে। হ্যাঁ, কিন্তু আমাকে মীনাক্ষী যেটা বলেছিল এবং তারপর সর্বসম্মতিক্রমে সেটাই গৃহীত হলো, যেটা যে কারার ওই লৌহ কপাটটা যদি আমি গাই তো ভালো হয়, তো সেইটা আমি কিছুটা গাইবো। এবং যেহেতু ওটা ইনসাফ যাত্রা, ইনসাফ তো গাইতেই হবে। আর আরো অনেক গানের অনুরোধ ছিল, কিন্তু আমি বললাম যে দেখো, যেহেতু আমি কোঅর্ডিনেট করছি, আমি নিজে এত গান গাইবো না,
আমার গান না গাওয়াই উচিত, বাকিদের ওই জায়গায় গাইতে দেওয়া উচিত। তো তারপর বললো না গাইতে তো হবেই। তখন আমি বললাম যে তাহলে ইনসাফ যাত্রা নিয়ে যে ইনসাফ গানটা লেখা সেটা গাইবো, আর তার সাথে ওই গানটা গাইবো। সন্ধ্যা আরেকজনের গান নিয়ে ভীষণ মাত্রায় আলোচিত হচ্ছে, বাচ্চা একজন শিল্পী আরিত্রিকা। উনি অত্যন্ত ভালো, অত্যন্ত গুণী ওনার শিল্পী। গান আমি দেখছিলাম সোশ্যাল নেটওয়ার্কে। হ্যাঁ, ও স্কুলে পড়ে, বাচ্চা মেয়ে, বাঁকুড়ায় থাকে। আরিত্রিকা খুব ভালো। আরিত্রিকা মানে একদম, আরিত্রিকাকে যদি এই সময় থেকে প্রপার গ্রুম করে ইয়ে করা যায়, মানে আরিত্রিকা ইজ আ উইল বি ভেরি ফ্যান্টাস্টিক প্লেব্যাক মেটেরিয়াল আফটার সাম ইয়ার্স। মানে আমি ওর মধ্যে কিন্তু একটা প্লেব্যাক মেটেরিয়াল পাই। গণসঙ্গীত তো খুব ভালো গায়, কিন্তু ওর মধ্যে আমি একটা প্লেব্যাক মেটেরিয়ালও খুঁজে পাই। ওর গলার টেক্সচার অদ্ভুত ম্যাচিওরড। আমি একটা ইন্টারভিউ করেছিলাম শুভেন্দু মাইতির, ওনার মনে হয় যে গণসঙ্গীত এখনো বাংলার অনেক জায়গায় বেঁচে আছেন, কিন্তু যেহেতু আমরা কলকাতা ওরিয়েন্টেড জায়গায় থাকি, এই গণশক্তির প্রভাব মানে গণসঙ্গীতের প্রভাব আমরা ভীষণ মাত্রায় মিস করি, দেখতে পাই না। আপনার কিভাবে বিষয়টা দেখেন? শিল্প বিষয়টাই চলমান। শিল্প কোথাও কেউ বলতে পারে না এখানে শিল্প থেমে গেছিল, তারপর শিল্প চলমান। এবার যে জিনিস চলমান, ধরো নদী চলমান, গঙ্গা যে রূপ তুমি গঙ্গোত্রীর বা গোমুখে দেখতে পাও, সেই রূপ কি তুমি শ্রীরামপুরে দেখো না? সেই রূপ তুমি এলাহাবাদেও দেখো না। প্রত্যেকটা জায়গার সেখানকার ভৌগোলিক পরিস্থিতি সমস্ত কিছুর উপর নির্ভর করে গঙ্গা কিরকম। শিল্প গঙ্গার মতোই চলমান। সময়ের সাথে সাথে শিল্প যখন এগোয়, সেই শিল্প নতুন ধারায় পড়ে। গণসঙ্গীত, গণমুখী গান যতই নাম দাও, মানুষের কথা বলে, প্রান্তিক মানুষের অধিকারের কথা বলে, এই ধরনের গান তথাকথিত গণসঙ্গীত ছাপ মেরে দেওয়ার আগেও ছিল, সারা পৃথিবীতে ছিল, সারা পৃথিবীতে থাকবে। কখনো সেই গানের সাথে হয়তো দোতারা ব্যবহার হবে, কখনো সেই গানের সাথে হারমোনিয়াম ব্যবহার হবে, কখনো সেই গানের সাথে গিটার এবং ড্রামস ব্যবহার হবে। কিন্তু দেখো, এই রাজ্যে তথাকথিত শিল্পী যাদেরকে বিভিন্ন মিডিয়ার স্পটলাইটে, হ্যালোজেনের আলোতে দেখা যায়, তাদের থেকে আরেকটা যারা অত্যন্ত গান ভালো লেখেন, যে আপনারা এক দুজন গাইছেন, বানাচ্ছেন গান আমি দেখেছি, কিন্তু আর যে শিল্পীদের মানে গণজাগরণ, সেই বিষয়টা কোথায়? রাজ্যে এত ইস্যু, গানে গানে তার কথা ছড়িয়ে দেওয়ার প্রবণতা নেই, এমন কোনো গান নেই যেটা মানুষ নিজের সঙ্গে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, সময়ের সঙ্গে সম্পর্ক যুক্ত করতে পারবে। না, আসলে জানো তো, শিল্পীর পেটে লাথি মেরে কোনোদিনও জোর করে লেখানোও যায় না, গাওয়ানোও যায় না, সুরও করানো যায় না। শিল্পী যেদিন নিজে বোঝে বিপদ আছে, ক্রাইসিস আছে, সেদিন শিল্পীর কলম থেকে উঠে আসে। এবার বিষয়টা ভেবে দেখো, তুমি কতটা পরিধিকে বা পরিসরকে তুমি নিজের ভাবো, তার উপর এটা নির্ভর করে। যেমন ধরো, যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছে, তখন আমরা ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, মাস্টারদা, ক্ষুদিরাম, অনেক মানুষকে দেখেছি তো, যারা স্বাধীনতা সংগ্রাম হিসেবে আজকে আমরা দেখি। এবার সেই সময় তারও প্রচুর বাঙালি মানুষ ছিল যারা স্বাধীনতা সংগ্রামের এই আগুনে ঝাঁপাননি। তারা দিব্যি ভাত ডাল খেয়েছেন, থেকেছেন, কবে স্বাধীনতা আসবে, তাই তো। কিন্তু ধরো সেই সব মানুষগুলো যারা নিজেদের মধ্যে এই রকম ভাবে থেকেছেন, নিজেদের গণ্ডির মধ্যে থেকেছেন, বাড়ির মধ্যে থেকেছেন, কালকে সেই মানুষগুলো যদি বাড়িতে ব্রিটিশ ঢুকে পড়তো, তাহলে কি তারা ছেড়ে কথা বলতেন না? তার কারণ তার সেন্স কাজ করছে যে ওই পরিসরটা আমার নিজের, ওর মধ্যে আমার ছেলে, আমার ভাই, আমার বউ, আমার মেয়ে আছে, আমার বাবা, আমার মা আছে। ঠিক একইভাবে ক্ষুদিরাম বলো, ভগৎ সিং বলো, সুখদেব বলো, রাজগুরু বলো, এরা এই দেশের পরিধিটাকে নিজের বাড়ি ভেবেছেন, সেই জন্য ওরা ঝাঁপিয়ে পড়েছেন। ওই মানুষটিকে তার বাড়ির ক্রাইসিসটা যতটা ভাবায়, এই মানুষটাকে গোটা দেশের ক্রাইসিস ততটাই ভাবায়। তো এরকম শিল্পী তো এক্সিস্ট করবে, যে এখনো পর্যন্ত সমাজ ক্রাইসিসে আছে, তার ভবিষ্যৎ প্রজন্ম ক্রাইসিসে আছে, এটাকে ফিল করছে না, তাই না? তার কারণ এটা তো একটা বোধের তো কোনো ইউনিট হয় না। এত তুমি বলতে পারবে না এত কেজি বোধ আছে ওনার, বা এত লিটার বোধ আছে, এটা তো বলতে পারবে না। তো এই বোধ এক একজনের এক এক রকম, সেই বোধের উত্তরণ তার সঙ্গীত বা শিল্পের মাধ্যমে এক এক জনের এক এক রকম হবে। এ নিয়ে ভেবে লাভ নেই। না, কিছুদিন আগে একটা বিতর্ক হয়েছে নচিকেতাকে নিয়ে, যিনি খোলা মঞ্চে রাম ধ্যাসটামো করছেন শব্দ, মানে এই ধরনের কিছু অযাচিত শব্দ, মানে যেগুলো প্রয়োগ না করলেই ভালো হতো, এরকম কথাবার্তা বলেন এবং কোনো কারণ ছাড়াই, তাই নিয়ে বিস্তর একটা বিতর্ক হয়েছে। এই বিতর্কটা আপনি কিভাবে দেখেন? দেখো, নচিকেতার যে গানটা নিয়ে বিতর্ক হয়েছে, সেই গানটা নচিকেতা বামফ্রন্ট আমলে লিখেছিলেন, ঠিক আছে?
মানে আমি তো এখনো পর্যন্ত যত সিঙ্গার সংরাইটারদের দেখতে পাই, ঠিক আছে, আমার মতো কয়েকজন ছাড়া বাকি সবই তো বাম জামানার ফসল, ঠিক আছে। এবং নচিকেতা তখন এই গানটাই কিন্তু বিভিন্ন পাড়ায়, বিভিন্ন কলেজ সোশ্যালে, ঠিক আছে, এখানে এসএফআই আছে, সেই সব জায়গায় গিয়ে উনি কিন্তু চুটিয়ে করেছেন। আমি এরকম 15টা 10টা বা 12টা এরকম অনুষ্ঠানে সাক্ষী, যেখানে আমি নিজে ওনাকে এই গানটা গাইতে দেখেছি। এই গানটা নিয়ে বিতর্ক এত তৈরি করার কিছু নেই। গানটার যদি মূল মর্মার্থ তুমি দেখো, গানটার মধ্যে কিন্তু খুব সারিয়াল ওয়েতে বিষয়টা বলা আছে, ঠিক আছে। এবং সারিয়ালিজম কিন্তু শিল্পেরই একটা অঙ্গ। যেমন আমি বলি আমি পলিটিক্যাল স্যাটায়ার লিখি, তো পলিটিক্যাল স্যাটায়ারও শিল্পের একটা অঙ্গ, ঠিক আছে। অনেক কিছু আছে, কোনো শেষ নেই। ডার্ক কমেডি আছে, ঠিক আছে, স্ল্যাপস্টিক কমেডি আছে, অনেক কিছু আছে। তো সেই বিষয়টাকে নিয়ে আজকে দাঁড়িয়ে নতুন করে বিতর্ক কেন তৈরি হচ্ছে, তার কারণ বুঝতে হবে ভারতবর্ষটার রাজনীতিটা বদলে গেছে। ভারতবর্ষের রাজনীতি আজকে নির্ধারিত হয় কিন্তু ধর্মের সুশুরিতে, এটা তোমায় বুঝতে হবে। সে ইসলাম ধর্ম হতে পারে, সে হিন্দু ধর্ম হতে পারে। এই রিলিজিয়াস কম্পিটিটিভ পলিটিক্সের বাজারে নচিকেতার এই গানটা উনি আরেকবার গেয়েছেন, এবং গাওয়ার সময় এখন আরো উত্তেজিত, আরো বেশি কিছু কথা বলেছেন হয়তো, আমি সেটা শুনিও নি, আমি মানে আর কি অন্য মুখে শোনালো, মানে আমি দেখিনি ভিডিওটা কোথাও। তো আমার মনে হয় মানুষ তাতে একটু অন্যভাবে রিয়াক্ট করেছেন। কিন্তু নচিকেতা তো নিজের অভিজ্ঞতা আছে যে এই গান উনি বুক থেকে প্রচুর জায়গায় গিয়েছেন, ওনার কোনো অভিজ্ঞতা হয়। নচিকেতা একটা গান যে 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 4টে যদি দেখি সিগন্যাল গ্রিন, এই যে জুতোটা গলিয়ে পায় নিপাট নির্দ্বিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি, আমি সরকারি কর্মচারী। উনি বামফ্রন্ট আমলে বসে গান লিখছেন, এবং সেই সময় দাঁড়িয়ে কলেজে গিয়ে উনি বিভিন্ন সিটি কলেজ থেকে শুরু করে মনীন্দ্র কলেজ সব জায়গায় গানটা গাইছেন। যেসব কলেজে গাইছেন, ওদিকে ধরো স্কটিশ চার্চে গাইছেন, আরো প্রচুর কলেজ, মানে যেখানেই যাচ্ছেন সেখানে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে সেই সময় বাম মানে আর কি সরকারের মানে আর কি ছাত্র সংগঠন এসএফআই এর স্টেজ থেকে নামিয়ে দিয়েছে বলে হচ্ছে না। এইটাই তো পরিসর ছিল। আমরা তো এই সব দেখেই বড় হলাম। বড় হতে হতে যখন বুড়ো হতে চললাম, তখন দেখলাম সবাই কিরকম আসছে গলা টিপে দেবে বলে। এরকম ছিল না পরিস্থিতি। মানে একটা সিস্টেমের বিরুদ্ধে একটা গান লিখছেন। হীরক রাজার দেশে সত্যজিৎ রায় বানিয়েছিল বলে বাড়িতে কিন্তু ঢিল পড়েনি, এটা বুঝতে হবে। এই সময় বানালে কি হতো কি জানি। নন্দনে সত্যজিৎ রায় নন্দনে সিনেমা যদি না পেতো, মানে ওনার নামে নন্দনটা হয়েছে, ওনাই দেখা গেল ওনার সিনেমা নন্দন, ওনার নামে না, উনি পুরো নন্দনের ক্যালিগ্রাফি ডিজাইন ওনার করা, মানে ওনার জন্য আরো বেশি নন্দন সমাদৃত হওয়া উচিত। একটা হাব যেখানে সিনেমা নিয়ে কথা হবে, তো ওনাকে নিয়ে যে তৈরি সিনেমাটা শুনলাম তো নন্দন পেলো না। অনেক দত্ত বানিয়েছিলেন, অপরাজিত পেলো না। ফলে আলটিমেটলি শিল্পীদের পরিসর শুধু ছোট হচ্ছে সেটা নয়, শিল্পের পরিসরটাও কোণঠাসা করে দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। আপনি যদি দেখেন, মানে প্রতিবাদী গান শুধু নয়, প্রতিবাদী সিনেমাও যে ভীষণ মাত্রায় হচ্ছে সেই নিদর্শন আপনি দেখাতে পারবেন না। এক দুটো না, আমি গ্রাম বাংলা নিয়েই সিনেমা দেখাতে পারবে না। তুমি ভেবে দেখো, গ্রাম বাংলা কেন এক্সিস্টই করে না। আপনি তরুণ বাংলা সিনেমা মানেই শুধু ভর্তি শহুরে আরবান কালচার, একটা অদ্ভুত আপার মিডল ক্লাস আর আপার ক্লাস সোসাইটিকে প্রজেকশনের নাম সিনেমা হয়ে গেছে এখন, তাদের লাইফের ক্রাইসিস। গ্রামে যে একটা গল্প তৈরি হতে পারে, মফস্বলে যে একটা গল্প তৈরি হতে পারে, এটাই আর দেখতে পাচ্ছি না। ভাবছিও না এটা নিয়ে। তরুণ মজুমদার আলোর কথা মনে হচ্ছে, আলো দেখার পর শেষ সিনে সেই চোখের জল, ওই গ্রাম বাংলার ওই দৃশ্য, আমার বোধহয় গ্রাম বাংলা সিনেমার এই মুহূর্তে যেসব পরিচালক আছেন তাদের সাবজেক্টের মধ্যে কোথাও গ্রাম নেই। আলটিমেটলি শহরে আমরা কি পাচ্ছি? শহরে দুর্নীতি, পুরো দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, রেশনেও যে দুর্নীতি হতে পারে, খাদ্য, মানুষের রেশন। শহরে সবথেকে বড় কথা, তুমি প্রত্যেকটা দুর্নীতিকে অ্যাভয়েড করে বেঁচে থাকতে পারবে। গ্রামে থাকলে তুমি একটাও দুর্নীতিকে অ্যাভয়েড করে বেঁচে থাকতে পারবে না। শহরে মানুষকে খুব তুমি ডিরেক্টলি ক্ষতিগ্রস্ত হবে গ্রাম মফস্বলে থাকলে এই দুর্নীতিগুলোর দ্বারা। শহরে তুমি সমস্ত কিছু অ্যাভয়েড করেও পান মশলা খেতে খেতে হেঁটে চলে যেতে পারবে, মনে হয় গায়ে লাগবে না। এটা শহরের ডিভিডেন্ড, শহরে থাকার ডিভিডেন্ড বলতে পারো। শুধু আরেকটা আমি ব্যক্তিগত একটা পার্সোনাল একটা উপলব্ধি আপনাকে শেয়ার করি। খাদ্য মেলা, এই সবলা মেলা, এই মেলা, ওই মেলা, অনেক হস্তশিল্প মেলা হয়, তো যারা যান ওখানে তারা কি আদৌ, আমি তাদের চেহারা দেখি, মুখ দেখি, তারা কি আদৌ এই দুর্নীতি, পুরো নিয়োগ দুর্নীতি, রাস্তায় 1000 দিন অনশনে বসে আছেন, এই এত গুরুগম্ভীর বিষয় নিয়ে ভাবেন, নাকি তারা ভাবেন আমার সাথে তো হচ্ছে না, তো আমি এড়িয়ে যাই? না, এটা না। আমার বক্তব্য হচ্ছে, ওই তুমি কি তোমার জ্বর এলে, তোমার নর্মাল টেম্পারেচার বলা হয় 97, তাই তো? তোমার কি 99 জ্বর এলে তুমি ক্যালপল খাও না? জলপট্টি দাও? জ্বরই তো এসছে, খাও না।
তোমার যখন জ্বর 100-র ওপর যায় তখন তুমি ক্যালপল খাও, 102-এর ওপর গেলে তুমি জলপট্টি দাও। তার মানে একই জ্বরের মাত্রা যখন বাড়ছে তখন সেটাকে তুমি অ্যাড্রেস করার চেষ্টা করছো আরো তীব্রতরভাবে, তাই তো? ঠিক একইভাবে দুর্নীতিটাও এরকম, ঠিক আছে? খাদ্য মেলায় ফিশ ফ্রাই খেতে খেতেই কিন্তু লোকে গাল পাড়ছে, এটা তোমায় বুঝতে হবে। মানে বাঙালির গায়ে লাগছে বলছেন একদম। এইটা যখন মাত্রা, এটা মানে মাত্রা ছাড়ানো, হ্যাঁ এখনো এটা বুঝতে হবে। এখনো যখন যৌন জাগরণ হয়নি, যখন সরকারটা পড়েনি, তার মানে এখনো দুর্নীতিতে মানুষ সেইভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করছে না। তারপরেও তুমি একটা বড় অংশ দেখতে পেতে যে না, মানুষ কি সত্যি যে পরিমাণ ভোট পাচ্ছে তার সাথে সমপরিমাণ দুর্নীতি, এইভাবে তুমি সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সম্পর্ক তৈরি করতে পারছো না, তার একটা কারণ আছে। তার কারণ ভোট ইজ নট আ ফেয়ার গেম এনিমোর। আমাদের রাজ্যে যেভাবে আর ত্রিপুরাতে যেভাবে, এই দুটো রাজ্যে আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে শাসক দল ভোট করায়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে নির্বাচন কমিশনার ভোট করায় না, শাসক দল ভোট করায়। এখানে যেভাবে ভোট করায় তাতে তুমি মানুষ এই দুর্নীতি নিয়ে তাদের কনসার্ন কতটা ইভিএম এ রিফ্লেক্ট করলো তুমি সেটাই জানতে পারবে না। ঠিক আছে? এই একটা গ্রাম পঞ্চায়েতে এমন একজন মানুষ বসে আছেন যার নাম মহাদেব মাটি, যিনি কিনা ব্যালট পেপার খেয়ে ওই চেয়ারটায় বসে আছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য। এটা তোমার মেনে নিতে হবে। ঠিক। তাহলে সেই মানুষটাকে ব্যালট পেপার কেন খেতে হয়েছে? তার কারণ তার দুর্নীতিতে বিরক্ত হয়ে, সেই বা তার দলের দুর্নীতিতে বিরক্ত হয়ে সেই গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছিলেন বলে উনি ব্যালট খেয়ে বাঁচলেন। বিরোধী পক্ষের লোকের ব্যালট খেয়ে বেঁচেছেন উনি ওই জন্য, তাই তো? তাহলে তুমি কি করে বলবে যে মানুষের দুর্নীতিতে গায়ে লাগছিল? উনি তো হেরে যাওয়ার কথা, উনি তো জিতে গেছেন। এরকম তো আরো লক্ষ লক্ষ নিদর্শন আছে। ঠিক। এই কলকাতা হাইকোর্টে একাধিক এসডিও, বিডিও, বিভিন্ন ক্ষেত্রে সরকারি আধিকারিকরা ভর্ষিত হয়েছেন। আমার বারবার নচিকেতার গানে ফিরে যাই যে এই সরকারি সিস্টেমের এই যে প্রধান স্তম্ভ, এই সকল উচ্চপদস্থ আধিকারিকরা, তাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বিচারপতি একাধিক অবজারভেশন দিচ্ছে। না না, সরকার আলাদা বলে আর কিছু নেই। সরকার প্রশাসন দল এ পুরো শিশিবন্দি হয়ে গেছে, পুরোটা নিয়ে লালো শুধু। মাথা ফাটলো মাথায় লাগিয়ে নাও, আলাদা তুমি কাউকে করতে পারবে না, তুমি পারবেই না করতে। কি করে করবে তুমি? মানে কোথাও দেখে মনে হচ্ছে, তুমি ভাবো না যখন আমাদের এখানে এই বিধানসভার যে উপনির্বাচন হলো, সেখানে যেখানে আমাদের ওটা কোন সিট ছিল, ভবানীপুর ছিল না, সেখানে রাজ্যের চিফ সেক্রেটারি তিনি চিঠি লিখে জানাচ্ছেন নির্বাচন কমিশনারকে যে যদি একজন ব্যক্তিকে সিএম করা না যায় তাহলে রাজ্যে অ্যানার্কি তৈরি হবে, অচলাবস্থা তৈরি হবে। তা আমার বক্তব্য, তাও যদি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যদি এটা লিখতেন আমি তাও মানতে পারি, তার কিছু দায় আছে। এটা সরকারি আমলা লিখছেন, ভুলে গেলে চলবে না। বলছি তো, পুরো সরকার প্রশাসন দল এই তিনটে মিলিয়ে লালসুদ তৈরি হয়েছে। তোমার যেখানে মাথা ফাটবে লাগিয়ে নাও, ছড়ে যাবে লাগিয়ে নাও, কেটে যাবে লাগিয়ে নাও, যবে সারবে, কিচ্ছু করার নেই তোমার আর। ঠিকই, সাধারণ মানুষের হাত থেকে হয়তো কন্ট্রোলটা বেরিয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষই পারেন সময়ের সঙ্গে সমাজ ব্যবস্থা এই পুরো সিস্টেমটাকে বদলাতে। ইতিহাস সেটা বলছে, বর্তমান সেটা এখনও যদি না বললেও ভবিষ্যৎ হয়তো কোনো না কোনো দিন এটাই বলবে, তখন সেই ইতিহাসেই ফিরে যাওয়া হবে। অসংখ্য ধন্যবাদ সৌমিকদা। শেষ করার আগে কোনো গান যদি ইনসাফ গানটা যেটা নিয়ে আপনার চর্চা হয়েছে, যদি দুটো লাইন আপনি শোনান আমাদের দর্শকদের জন্য। যতই মারবে লাঠি শিরদাঁড়া সোজা হবে, ভয় ডর ঘুচে গেলে তোমায় কে ভয় পাবে? শাসকের দম্ভ, গরিবের ডাল ভাত, দরকারি কোনটা বুঝে নিতে হবে আজ। শোনো সুধীজন, শুধু ভাবো কিছুক্ষণ, সবার জন্য খুঁজছি অন্য দিগন্তে আকাশ। ইনসাফ, 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 ইনসাফ।
অসংখ্য ধন্যবাদ। সত্যি মুক্তি দরকার ভীষণ মাত্রায়, বর্তমান সময়ের থেকে মুক্তি, খারাপের থেকে মুক্তি, অন্ধকারের থেকে মুক্তি। ধন্যবাদ সৌমিকদা, ধন্যবাদ আপনাদেরও। যারা ইন্টারভিউটা দেখলেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।